প্রিয় শ্রোতারা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান খুদে ফুটবলারদের বের করতে এবার ডলু রামপুর বাগানে নতুন একটি সাব সেন্টার খুলল শিলচর ফুটবল একাডেমি। গ্রামাঞ্চলের প্রতিভাবান ফুটবলাররা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জেলা এবং রাজ্য স্তরে সুযোগ পাইয়ে দেওয়ার লক্ষ্যে এই সাব সেন্টারের সূচনা করা হয়েছে গত 7ই ডিসেম্বর। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শিলচর ফুটবল একাডেমির সিইও সুবিমল ধর জানালেন, নমস্কার। আমরা গত 7 তারিখে ডিসেম্বরে রোববার দিন আমরা একটা শিলচর ফুটবল একাডেমি একটা নতুন একটা সাব সেন্টার তৈরি করেছি ডলু রামপুর বাগানে এবং ওইখানে একটা লোকাল ক্লাবকেও আমরা ইনভলভ করেছি যাতে দেখভাল করার জন্য। তো আমাদের উদ্দেশ্য হলো গ্রামের ছেলেরাও যাতে ভালো প্রশিক্ষণ পেয়ে উঠে আসতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস হলো শিলচর ফুটবলে সবচেয়ে বেশি ছেলে আজকের দিনে থেকেই উঠে আসছে। তো এটা মিন করে যে একটা ফুটবলের পকেট আছে ডলু এরিয়ার বরকুলার। তো সেই সব মাথায় রেখেই আমরা সাব সেন্টারটা এখানটা চালু করেছি এবং প্রশিক্ষণের দায়িত্ব থাকবে এখানটার লোকাল এক্স প্লেয়ার সুসেন পাত্র, সনাতন চাষা এবং সুধাংশু তেলি। তাছাড়াও প্রথম 10 দিনে আমাদের শিলচর থেকে ফুটবল একাডেমির কোচ দীনদয়াল থাপা, লাইসেন্স হোল্ডার এএফসি, ও গিয়ে ট্রেনিং দিচ্ছে ছেলেদেরকে এবং সঙ্গে অ্যাসিস্ট করছে লোকাল কোচেসরা। পরবর্তীকালে আমরা 7-10 দিন পরে পরে একদিনের জন্য আমাদের শিলচর থেকে কোচগুলো যাবে যারা কোয়ালিফাইড কোচ। তো আমরা চাই যাতে এখানে ছেলেমেয়েরা ভালো করে ওদের বেসিক স্ট্রং করে যাতে উঠে আসে এবং আমরা এইজ বারটাও রেখেছি 8 থেকে 15 বছর ছেলেও এবং মেয়েদের, কেউ এসে নিয়ে নিতে পারে, ট্রেনিং নিতে পারে এবং বিনা কোনো প্রশিক্ষণের কোনো টাকা পয়সা লাগবে না, যাতে গ্রামের ছেলেরা ফুটবলমুখী হয়, ভালো প্রশিক্ষণ পায়, সেটাই আমরা মাথায় রেখে এই কাজ শুরু করেছি। এবং আমাদের ইচ্ছা আছে আমাদের কাছাড় জেলায় আরো 5-7টা এইরকম সাব সেন্টার যেখানটায় ফুটবল খেলে বাচ্চারা, সেখানে আমরা এইসব সাব সেন্টার করবো একটা ক্লাবের সাথে টাই আপ হয়ে। এবং যেসব জায়গায় আমরা সাব সেন্টার করবো সেখানে স্পোর্টসের ইকুইপমেন্ট, ফুটবলের ইকুইপমেন্ট যেসব লাগে যেমন ফুটবল, মার্কার, কোচ, বিটস, এগুলা নিত্য প্রয়োজনীয়, সেটা আমরা ফুটবল একাডেমি থেকেই আমরা ওদেরকে সাহায্য করব এবং সারা বছর যাতে ট্রেনিং চলে সেটা আমরা মাথায় রাখবো এখানটায়। আর এছাড়াও কম্পিটিশনের ব্যাপারে আমরা চিন্তা করেছি, যেরকম আজ 5-7টা যদি আমরা সাব সেন্টার করি তাহলে আমরা শিলচরে একটা টুর্নামেন্ট করবো ওদেরকে নিয়ে এবং পরবর্তীকালে আমরা হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ অর্গানাইজ করবো যাতে আমাদের শিলচরের ছেলেগুলো ডলুতে গিয়ে খেলে, ডলু ছেলেরা শিলচরে, এরকম হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে, যাতে ছেলেরা কম্পিটিশন খেলার একটা সুযোগ পায় এবং এতে ম্যাচিউরিটিটাও বাড়বে ছেলেদের। এইসব চিন্তা ভাবনা নিয়ে আমরা কাছাড় জেলার গ্রামীণ অঞ্চলের ছেলে মেয়েদের ট্রেনিং এর চিন্তা ভাবনা করেছি। পরবর্তীকালে যদি এটা 5 বছরের জন্য আমরা একটা সিস্টেমটাকে আমরা চালু করেছি, যাতে 5 বছরে দেখা যাক কি হয়, কিরকম ছেলেমেয়েরা মানে বেরিয়ে আসে। যদি সাকসেস হয় তাহলে আমরা রেন্টার বরাকবিলি নিয়েই সেই সব সাব সেন্টারের কাজ করব, যাতে বরাকবিলির ফুটবলটা ভালো পারফর্ম করতে পারে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি। এসব চিন্তা ভাবনা নিয়েই আমরা শিলচর ফুটবল একাডেমি কাজে হাত দিয়েছি। এই শিবিরে বয়স ভিত্তিক কোনো ব্যাপার রয়েছে? হ্যাঁ, 8 থেকে 15 বছর ছেলে এবং মেয়েদের আসতে পারবে, কারণ অ্যাবাউট 15 আমরা বিয়ে করিনি। আর বাচ্চাদেরকেই যদি সঠিকভাবে নিতে হয় এই বয়সে নিলে ভালো আছে।
এখন পর্যন্ত কতজন অংশগ্রহণ করেছে? প্রথম দিন তো 60 জনের মতো ছেলে ছিল। তো গত 2-3 দিন ট্রেনিং আমাদের দিনদয়াল থাপা গিয়েছে। 38-40 ছেলেরা স্কুলগুলো আছে, 38-40 এরকম ওরা অ্যাটেন্ডেন্স আছে আর কি। মানে মোটামুটি কতজনকে টার্গেট ধরা হয়েছে? না, আমরা এখন কোনো টার্গেটে যাইনি। আগে ছেলেরা আসুক, মাঠে এসে ফুটবল খেলুক, তারপর পরবর্তীকালে আমরা একটা সিলেকশন করবো। এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার, হ্যাঁ, যাতে কোয়ালিটি প্লেয়ার্সরা ট্রেনিং পায় আর কি। এর মধ্যে স্ক্রিনিং এর ব্যাপার রয়েছে, কতজনকে নিয়ে স্ক্রিনিং করে আবার চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ চলবে? চূড়ান্ত পর্যায়ে এখনো হয়নি, যাক 2-3 মাস যাক, ছেলেরা ইন্টারেস্ট নিয়ে আসুক। আসার পর এখান থেকে আমরা গোটা 25-30টা ছেলে আমরা সিলেকশন করব, যাতে ওরা ভালো ট্রেনিং পায়। সেটাও চিন্তা ভাবনা আমাদের আছে। এমনিতে শিলচর ফুটবল একাডেমির যাত্রা কবে শুরু হয়েছিল? 1997 ইংরেজি 23শে সেপ্টেম্বর। ওই দিনে শিলচর ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ, শিলচর। তাহলে এখন পর্যন্ত এই ফুটবল একাডেমির হাত ধরে অনেক খেলোয়াড় বাইরে প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, যেরকম দেশের হয়ে অনূর্ধ্ব-16 3টে ছেলে রিপ্রেজেন্ট করেছে, গুলিদম রংমাই প্রথম, তারপর আকবির হোসেন লস্কর, তারপর জেনচুং রংমাই। এছাড়াও রাজ্য দলে তো প্রচুর ছেলে, 40-50টার কম তো হবে না, খেলেছে। এই খেলার সুবাদে ওরা চাকরিও করেছে ওএনজিসিতে, সেলটেক্স, পুলিশ ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো সেই সব একটা ভালো দিক আমাদের ছেলেদের। আর সবচেয়ে বড় জিনিস হলো উম, এখন যেটা আমাদের একাডেমির বাচ্চারা চলছে, যেটা রেসিডেন্সিয়াল, এখানের মধ্যে 20টা বাচ্চা ছিল, আমাদের 3টে ছেলে ব্যাঙ্গালোরে আছে এরা। একটা গুয়াহাটি সাইয়ে নিপজিতে সেইফিয়া, আর একটা ছেলে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, প্লাস খেলাধুলা করছে। এছাড়াও এইবার একটা আন্ডার 13 রাজ্য দল হয়ে খেলে এসছে। গত বছর আন্ডার 16 একটা ছেলে। তো এরকম একটা আছে, তো নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে কদিন আগে গুয়াহাটি টাউন ক্লাবের একটা ইয়ুথ লিগ টুর্নামেন্টের আন্ডার 15 চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের সদস্য ছিল নীরজ সাঁওতাল। এবং গতকালকে রাত্রিবেলা 4টা ছেলে গিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে ওদের টেস্ট করার জন্য, বোন টেস্ট করার জন্য। ওরা আন্ডার 17 ইয়ুথ লিগ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হয়ে। তো সেই সব ছেলেরা, আমাদের কিন্তু ট্যালেন্ট আছে গ্রামে গঞ্জে বাচ্চারা। তো ওদের যদি সঠিকভাবে ট্রেনিং দেওয়া যায়, ভবিষ্যতে আরো ভালো ফুটবলার হয়ে উঠতে পারবে কিন্তু ছেলেরা, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। হাইলাকান্দি জেলার ফুটবল খেলার বর্তমান অবস্থা নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কোচ মৃণালকান্তি সিনহা বললেন, প্রথম হাইলাকান্দিতে লিগ একটা হয়েছে এবং আরেকটি নকআউট হয়েছে। কিন্তু আমার আশা যে আগামী দিনে হাইলাকান্দি ফুটবল এগিয়ে যাবে। বিশেষ করে আমি লিগের মধ্যে আমি দেখেছি স্পোর্টিং এবং ব্লাডমাউথ ভালো খেলেছে। ব্লাডমাউথ আর স্পোর্টিং ভালো খেলেছে। হ্যাঁ, আমার তো স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে, কিন্তু খেলা ভালো লেগেছে ব্লাডমাউথের আমার। তো আপনি তো ফুটবলের কোচ হিসেবে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তো বর্তমানে নতুন এই জেনারেশনের নতুন ছেলেরা কতটা প্রতিশ্রুতিবান বা বেরিয়ে আসছে এ নিয়ে যদি বলেন। আমি বিশেষ করে একটি কথা বলছি, সেটি হলো আমাদের বরাক উপত্যকা, আসামের মধ্যে বরাক উপত্যকায় প্রচুর ট্যালেন্টেড ফুটবলার আছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এমনকি সিনিয়রদের মধ্যেও। কিন্তু আমরা ওদেরকে আমরা মানে সঠিকভাবে পরিচালিত করতে পারছি না। কারণটা হলো, আমরা যখন ট্রায়াল হয়, আন্ডার 15 ট্রায়াল হয় বা আন্ডার 17 ট্রায়াল হয় বা 9 হয় বা 21 হয় বা সিনিয়র,
তো আমরা তখন তাদেরকে বিশেষ করে আমি এই বরাক উপত্যকার ডিএসএ, যেমন করিমগঞ্জ আছে, শিলচর ডিএসএ আছে, বা হাইলাকান্দি ডিএসএ আছে, বা লক্ষ্মীপুর ডিএসএ আছে। ওদের কাছে আমার একটা আবেদন, যারা প্রতিভা আছে ওদেরকে ছেড়ে দেওয়া উচিত, ওদেরকে ট্রায়ালে পাঠানো উচিত। কিন্তু ট্রায়ালে আমি দেখছি মানে এই ডিএসএ-গুলো দুটো বা দুটোর উপরে দিচ্ছে না। আমি মনে করি এরকম না, আমি মনে করি কমসে কম 4টে করে দিলে ভালো হবে। কারণটা হলো, দেখুন, অনেক ছেলে আছে ম্যাচে প্র্যাকটিসে ভালো খেলে কিন্তু ম্যাচে গিয়ে ভালো খেলতে পারে না। প্র্যাকটিসে খুব ভালো খেলতেছে কিন্তু সরকারি যেগুলো ম্যাচ হয় মানে ওইগুলোতে সেরকম সাকসেস হচ্ছে না। সেই জন্য আমি বলছি, যেমন আসামের মনে করি এফ এর আন্ডারে যেগুলো ট্রায়াল হয় ওইগুলা তো কিছু একটু মানে 2জন না, কমসে কম 4জন করে পাঠানো উচিত। সঙ্গে যেমন আছে ইন্ডিয়া ট্রায়াল আছে, আরো স্পোর্টস এন্ড ওয়েলফেয়ারের ট্রায়াল আছে, যেগুলো স্কুল টুর্নামেন্ট ন্যাশনাল আছে, এই ধরনের ট্রায়াল গুলোতে যাওয়া উচিত। স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার থ্রু করা হয়, ওইগুলা তো যাওয়া উচিত। কারণ দেখুন, প্রতিভা তার কাছে আছে সেটা মানে আপনি মানে বলতে পারবেন না। কারণ হইলো এগুলো অনেকের কাছে ঈশ্বর প্রদত্ত থাকে। আমি যখন প্রশিক্ষণ দেই ছোট ছোট বাচ্চাদেরকে, অনেক ছেলেকে আমি একবারের জায়গাতে 2বার আমি শেখাতে লাগে না, অনেককে 3-4 বার শেখাতে হয়। তো অনেক ছেলে আছে 2বার বা এরকম শেখাতে লাগে না। এটাই আর কি। তো আগামী দিনে জাতীয় স্তরে প্লেয়ার উঠে আসবে নিশ্চয়। হ্যাঁ, আসবে নিশ্চয়ই, সেটার আমি উত্তরটা দিচ্ছি। সেটা হলো, যেমন আমাদের আমি চেঙ্কুরি যেটা ফুটবল প্লেগ্রাউন্ড আছে, যেটা চেঙ্কুরি বাগানের, সেখানে আমি আজ থেকে বহু বছর থেকে আমি শুরু করেছি যে এখান থেকে ছেলেরা শিলচরের সুপার লিগে খেলবে, রাজ্যের হয়ে খেলবে, এবং ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এইগুলাতে খেলবে, এবং দেশের হয়ে খেলবে। এরকম আমার আশা আছে এবং আগামী দিনে হবে। কারণটা হলো, আমি বর্তমানে ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে আন্ডার 15-এর যেগুলো ছেলে আছে, ওদের মধ্যে থেকে 2টো ছেলে অলরেডি স্কুল ন্যাশনাল খেলে ফেলেছে, মধ্যপ্রদেশে গিয়ে খেলেছে ওরা। একজনের নাম হলো শ্রেষ্ঠব সিনহা এবং আরেকজন হলো ভার্গব সিনহা। শ্রেষ্ঠব শিলচর ফুটবল একাডেমিতেও গাইহামের নেতৃত্বে কোচিং শিখেছে। এই গাইহামের নেতৃত্বে ওর কাছে প্রশিক্ষণ নিয়েছে। আর তারপর আমি বেশিরভাগ ওকে দেখাশোনা করছি। প্রথম থেকেও আমি কিছু শিখিয়েছিলাম। তারপরে তো শ্রেষ্ঠবে বর্তমানে ও ইন্ডিয়া ট্রায়ালও দেবে। সঙ্গে আরো 2টো ছেলে আছে, একটির নাম হলো কৌশিক সিনহা, আর আরেকটির নাম হলো রাজদীপ গৌর, হিন্দিভাষী ছেলে। ওই হিন্দিভাষী ছেলেটি লেফটি, বিশেষ করে লেফটিং বেশি খেলে এবং স্ট্রাইকার খেলে, আর বিশেষ করে ড্রিবলিং ক্ষমতা প্রচন্ড। ও 2-3 জনকে কেটে চলে যাবে একদম, আর অ্যাকুরেসি খুব ভালো। এটাই আর কি। আরেকটি, আমি এখন বর্তমানে ছোট ছোট বাচ্চাদেরকে আমি একটু ফুটসালের দিকেও মানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি 5-এর সাইড, 6-এর সাইড এইগুলোর দিকে আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। আর আগামী দিনে আমি আমার বাচ্চাদের যারা 10-11 বা 8-11 এই বয়সের বাচ্চাদেরকে আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমি ভিডিও পাঠাবো।
অলরেডি আমার যোগাযোগ হয়েছে। হুম হুম হুম। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক ও সভাপতি এবং সংস্থার আজীবন সদস্য চন্দ্রজ্যোতি ভট্টাচার্য আজ এক সাক্ষাৎকারে শ্রীভূমি ক্রীড়া সংস্থার অতীতের কথা উল্লেখ করে বললেন, 1957 ইংরেজিতে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠা হয়। মূলত তখন আসাম ফুটবল, আসাম ক্রিকেট, আসাম ভলিবল অ্যাপ্লিকেশন আনা হয়, তখনই শুরু হয়ে যায় কাজ। তো সেক্রেটারি ছিলেন সত্যেন্দ্রমোহন দত্ত, প্রথম সেক্রেটারি। ওই সময়ই আমি প্রথম জেলা ক্রীড়া সংস্থার ঢুকবার সুযোগ পাই। অর্থাৎ আমি একা নই, আমার 3 বন্ধু আমরা একসঙ্গে যাই। এরা হলেন প্রয়াত অচিন্তরঞ্জন সেন, প্রয়াত নৃপতিবাবু। নৃপতিবাবুর কথা তো তোমরা সবাই জানো। এরা 2 জন পরবর্তী সময়ে করিমগঞ্জ জেলা সংস্থার যা করেছেন, যে অবদান দিয়ে গেছেন, তা সত্যিকার অর্থে অনস্বীকার্য। তবে আমি ওদেরই সঙ্গে ছিলাম বলেই আমিও ওদের সঙ্গে একসঙ্গে কাজ আরম্ভ করি। 1962 ইংরেজিতে কাজ খুব একটা বড় কিছু নয়, চলে। করিমগঞ্জে পুরানো যারা ছিলেন ফুটবলই প্রধান, তখন ক্রিকেট প্রধান ছিল না, ফুটবল ছিল প্রধান। মনে থাকে যেন একটা কথা, আজকের দিনে ক্রিকেট প্রধান, আর যেটা পরে আসবো। আসলে হলো তখন ফুটবল প্রধান, এবং শিলচর করিমগঞ্জের মাঠে তখন রমরমা সব প্রাক্তন খেলোয়াড়দের। এদের মধ্যে একজনের নামই শুধু, 2 জনের নাম শুধু বলবো, অনেকেই মনে হতে আছে। একজন আদি ঠাকুর বলেই তাকে সবাই জানতো। তার নাম ছিল রঞ্জিত চক্রবর্তী, কিন্তু এ নামে তার প্রতিষ্ঠা ছিল আদি ঠাকুর। তিনি খেলতেন করিমগঞ্জ টাউন স্পোর্টিং ক্লাবে মূলত। আরেকজনের নাম খুব মনে হয়, গোলকিপার ছিলেন, লম্বা, নামটি আমার ঠিক মনে নেই। উকিল একজন উকিল ছিলেন, তারই ছেলে ননিদা খুব ভালো গোলকিপার ছিলেন। শুধু করিমগঞ্জ নয়, সমগ্র বরাক উপত্যকায় এর নামটি খুব বিখ্যাত ছিল, ননিবাবুর নাম। এরাই ছিলেন, এদের মতন খেলোয়াড়রাই তখন খেলতেন। এমনকি হিমাংশু মোহন দাশগুপ্ত, তিনি ফুটবল খেলেছেন, আবার রেফারিও খুব ভালো রেফারি ছিলেন। অন্যতম চক্রবর্তী তখন করিমগঞ্জ ডিএসএর সেক্রেটারি ছিলেন অন্যতম চক্রবর্তী, তার অবদানও অপরিসীম। কিন্তু আসল মানুষ যিনি ছিলেন, যিনি তখন করিমগঞ্জের খেলাধুলা হর্তাকর্তায় ছিলেন, যদিও সভাপতিও ছিলেন না, যদিও তিনি সেক্রেটারিও ছিলেন, তিনি হলেন, নামটা তো ভুলে যাই, কোষাধ্যক্ষ ছিলেন তিনি পরে বলবো নামটা, আসবে যখন বলবো। উনি ছিলেন মেইন। দাদু বলে সবাই ডাকতো, দাদুই তার মানে করিমগঞ্জ শহরে সবাই তাকে দাদু বলে ডাকতো। এই দাদুই ছিলেন খেলাধুলার হর্তাকর্তা। তিনি সব বড় বড় প্লেয়ার সব আনতেন করিমগঞ্জে, শিলচর, করিমগঞ্জ, ঢাকা, সুনামগঞ্জ থেকে প্লেয়ার নেয়। তখন তো কোনো বাধা নিষেধ ছিল না, সুতরাং এরা এসে খেলতেন, কখনো টাউন স্পোর্টিং ক্লাবে, কখনো টাউন ক্লাবে। ওই 2টি নাম ছিল খুব বড়, টাউন স্পোর্টিং ক্লাব, ওয়াইএমসি, আর একটা নাম ছিল, এরা সব শিলচর সিলেট থেকে এসেছিলেন, এসে নতুন ক্লাব করেছিলেন এরা, নামটা আমি পরে বলবো। এরা এই নিয়েই করিমগঞ্জের খেলাধুলা, ফুটবল ছিল তখন। আমিও একসঙ্গে ছিলাম। আমি আবার সঙ্গে সঙ্গে একটু রেফারিং করবার সুযোগও পেয়েছিলাম, কারণ আমার তখনকার দিনে করিমগঞ্জের নির্মল স্কুলের মাঠে এক ধরনের খেলা হতো,
মানে নানান ধরনের ছোটোদের খেলা, ওই খেলায় আবার আমাকে বাঁশি বাজাতে হতো। নিয়ম নাই কারণ না কিছু জানতাম না, বাঁশি বাজাতাম। যাই হোক, প্রথম বাঁশি বাজাই টিএসের ভেটারেন্স ফুটবলে। আমাকে তখন নিয়মকানুন খুব ভালো করে জানি না। যা হোক, পরে পূর্ণেন্দু লুহ, ওই আরেকজন বিখ্যাত নাম করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার করিমগঞ্জের ক্রীড়ার ময়দানে তখনকার দিনে পূর্ণেন্দু লুহ আমাকে একখানা বই দিলেন। ওই বইতে ফুটবলের নিয়মকানুন ছিল, ওইটা তুমি পড়ো, তুমি পারবে, তোমার সে শক্তি আছে। আমি পড়লাম এবং পাস করে গেলাম, সেকেন্ড ক্লাসে বাড়ি হয়ে গেলাম। সুতরাং আমার তখন কিন্তু অগ্রগতি চলছে। আমি তখন আসলে চলে গেলাম ওই আসাম ফুটবলের রেফারিং বোর্ডের মানে সদস্য হয়ে গেলাম। 1968 ইংরেজিতে আমি প্রথম কর্মী জেলা সংস্থার জেলার সেক্রেটারি হয়ে গেলাম। তখন সভাপতি ছিলেন রথীন্দ্রনাথ সেন, প্রয়াত রথীন্দ্রনাথ সেন। তারপর তো চললো খেলাধুলা, এভাবেই চলে থাকে। এবং আমার জীবনের আমি বেশি সময় বলতে পারবো না, শেষ করব, কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় হলো আরকে জয়েন্ট ফুটবল টুর্নামেন্ট, ইনভাইটেশন ফুটবল টুর্নামেন্ট। নুরুল আমিন ছিলেন তখন আসাম ফুটবলের হর্তাকর্তা, জেনারেল সেক্রেটারি। তার পারমিশন এনে আরকে জয়েন্ট ফুটবল শুরু করে দিলাম। এই আরকে জয়েন্ট ফুটবলে করিমগঞ্জের সব বড় বড় খেলা এখানে এনেছিলাম আমরা। বাংলাদেশ থেকে টিম এনেছিলাম। নাগাল্যান্ড স্পোর্টস এখানে এসে খেলেছিল, খুব বড় খেলা হতো। নাগাল্যান্ড স্পোর্টস ভার্সাস বাংলাদেশের খেলা, বাংলাদেশের সব বড় বড় প্লেয়ারদের গঠিত একটি খেলা। এদের মধ্যে যে ফাইনাল হয়েছিল করিমগঞ্জের তখনকার দিনের রামকাজনের শ্রেষ্ঠ খেলা। যাক, এগুলো তো আমার স্মৃতিতে আজকে ভরপুর। আজকে মনে পড়ে এইগুলি কথা। কেন মনে পড়ে? বিশেষ করে মনে পড়ে তুমি বলেছিলে যে আগের যুগ এবং এখন যুগ, মাঝখানে কিন্তু একেবারে করিমগঞ্জ খেলাধুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। কারণ বলবো না, কারণ জানিও না, কিন্তু এই জানিকারে 2 বছর ধরে খেলাধুলা মান কিন্তু আমার উন্নত হয়ে চলছে, দারুণ উন্নত হচ্ছে। জানি যারা কর্মকর্তা তারা কিন্তু আবার অতীতকে ফিরিয়ে আনবার একটা চেষ্টা তারা করছে। এবং প্রায় এখন খেলাধুলা হয়, এখনও গ্যালারি, আগে গ্যালারিকে মানুষ হতো না, এখনও গ্যালারিতে মানুষ আসে। নৈশ ফুটবলও হয়, কারণ করিমগঞ্জে ফ্লাইট লাইটের বন্দোবস্ত হয়ে গেছে। নৈশ ফুটবলও হয় এবং আর্কেডিয়ান ফুটবলের একটা শুনলাম আবার শুরু হবে আর্কেডিয়ান ফুটবল। তা আমার বাড়িতে এসেছিলেন তারা, আমাকে বলে গেছেন যে আপনাকে থাকতেই হবে প্রথম দিন অন্তত, আমরা নিয়ে যাবো আপনাকে। আর্কেডিয়ান ফুটবল আবার শুরু হতে চলেছে। তো আর্কেডিয়ান ফুটবল যদি আবার শুরু হয় তা তো আনন্দের সীমা নেই। এটা ছিল সেই যুগের সমগ্র করিমগঞ্জবাসীর একটা মনোরঞ্জনের স্থল। শুধু তাই নয়, আর্কেডিয়ান ফুটবল বড় বড় খেলোয়াড় করিমগঞ্জ থেকে উপহার দিয়েছে রাজ্য পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। দেবাশিস রায়ের নাম তো সকলেই জানে, অরূপ দাসের নাম সকলেই জানে, অনুপ ভট্টাচার্যের নাম এরা সকলে জানে। এরা ওই আর্কেডিয়ান ফুটবল এদের উপহার দিয়েছে। এরা এখান থেকে বের। করিমগঞ্জ এরা খুব ভালো ফুটবলার ছিলেন, কিন্তু আর্কেডিয়ান এসে এদের সুযোগ করে দিয়ে দূরে যাওয়ার। সুতরাং আর্কেডিয়ান আবার হবে, আবার দেখব। হয়তো সেই আনন্দ মানে আমার শরীরকে সেই অবস্থায় নেই, সুতরাং তবুও এটা যে হচ্ছে এটাই আনন্দ। মরবার আগে দেখে গেলাম করিমগঞ্জের অতীত আবার ফিরে আসছে, এটাই আমার কাছে সবচাইতে বড় আনন্দ। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, তবে যাবার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম
বিপ্লব বিশ্বাস। সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনা কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।